5ই আগস্ট ঘিরে যে ঘটনাগুলো ঘটেছিল এগুলো শুনতে সবারই মন চাচ্ছে। পলক ভাই ডাব্লিউটিউড ইন্টারনেট বয় পলক ভাই, দেখেন মানুষটা কিন্তু খারাপ না, কিন্তু সরকারের এমন একটা দায়িত্ব তিনি পালন করছিলেন ওই মুহূর্তে মিথ্যা কথা কওয়া ছাড়া আদৌ কি গতি ছিল না। 5ই আগস্ট জুনায়েদ আহমেদ পলক কোথায় ছিলেন, কিভাবে তিনি গ্রেপ্তার হলেন, কিভাবে তার ইতিহাস আদপান্ত। সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেছেন গত বছরের 5ই আগস্ট তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থান করছিলেন এবং কোনো হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন না। আজ 23 এপ্রিল বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে কথা বলেন তিনি। দর্শক, যুদ্ধের দাবানল বেজে উঠেছে ভারত পাকিস্তান। এই যুদ্ধের দাবানলে কে হারবে কে জিতবে, কার হারা আর কার জিতা নিয়ে আমাদের আজকের এই পর্বের আলোচনা। পাকিস্তান এবং ভারত এবার যুদ্ধের জন্য মুখোমুখি হয়ে গেছে। যে কোনো সময় একটি দেশ আক্রমণ করে বসতে পারে আরেকটি দেশে। ভারতের প্রস্তুতি বলে দিচ্ছে কেবল ডোনাল্ড ট্রাম্পের একটি গ্রিন সিগন্যালের অপেক্ষা রয়েছিল মিস্টার নরেন্দ্র মোদী। চলুন কি হচ্ছে দুই দেশের মধ্যে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। নিন্দা জানাচ্ছি যে এই ঘটনাগুলো কোনোভাবেই দেখেন মেনে নেওয়ার মতো না। তবে আমাদের বাঙালি জাতির মধ্যে একটা গ্রুপ আছে যে আতঙ্কবাদী যে ঘটনাগুলো থাকে অথবা সন্ত্রাসী হামলার যে ঘটনাগুলো থাকে আমার অপছন্দের দেশ অপছন্দের ব্যক্তির সাথে ঘটলে আমরা খুব এনজয় করি। তবে এই ধরনের মস্তিষ্ক এগুলোই উগ্রবাদ মস্তিষ্কের অন্তর্ভুক্ত। যাই হোক, আপনারা জানেন যে জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর একটা ভয়াবহ জঙ্গি হামলা হয়ে গেল মাত্র 2 থেকে 3 দিন আগে। 16 বছর পণ্ডিতি ছিল না, কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু করতে পারে না। এখন মাহফিলগুলোতে গিয়ে আলেম ওলামার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালাল। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না। এতই যদি অসৌজন্য থাকে, এতই যদি খারাপ লাগে, এদেরকে মাহফিলে যেতে বলে কে? আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিস পূজা অর্চনা কোনো জায়গায় যাবে না। বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই। যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই। সাইলেন্ট দেখি চাঁদির চুল নাই, বগলে আউসের বাবরি। কথাটা শুনে পুরা খেয়ে পাই গেল। ঘটনাটা বিয়া বাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। পাকিস্তান এবং ভারত এবার যুদ্ধের জন্য মুখোমুখি হয়ে গেছে। যে কোনো সময় একটি দেশ আক্রমণ করে বসতে পারে আরেকটি দেশে। ভারতের প্রস্তুতি বলে দিচ্ছে কেবল ডোনাল্ড ট্রাম্পের একটি গ্রিন সিগন্যালের অপেক্ষা রয়েছিল মিস্টার নরেন্দ্র মোদী। চলুন কি হচ্ছে দুই দেশের মধ্যে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। প্রথমেই আপনারা জানেন যে ভারতের পহেলগাঁও অর্থাৎ কাশ্মীরের যে পহেলগাঁও একটি দর্শনার্থী স্থান, পর্যটক স্থান, সেখানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় অর্ধশতের কাছাকাছি হতাহত হয়েছে। কিছু কিছু গণমাধ্যম বলছে 26 থেকে 30, কিছু কিছু গণমাধ্যম বলছে প্রায় 40-এর কাছাকাছি নিহত হয়েছে। এতে ভারতের যারা পহেলগাঁওতে কাশ্মীরের দর্শনার্থী ছিলেন তাদেরই অধিকাংশ প্রাণ হারিয়েছে। এই ঘটনার জন্য কাশ্মীর রেজিস্ট্যান্স তা স্বীকার করেছে। কাশ্মীর রেজিস্ট্যান্স আসলে কাদের? যেমন বাংলাদেশে বিগত আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে সন্ত্রাসী ঘটনা ঘটলে সরকার নিয়ন্ত্রিত কিছু গোষ্ঠী তা স্বীকার করত এবং পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর চড়া হতো। তাদের উপর বিরোধী দলের উপর, অর্থাৎ বিরোধী দলকে শায়েস্তা করার জন্য পরিকল্পিত এই ঘটনাগুলো ঘটাতো শেখ হাসিনা সরকার। তো সেই প্রেসক্রিপশনগুলো শেখ হাসিনা সরকারকে কে দিয়েছিল? প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা। এবার সেই প্রতিবেশী দেশেই এই ঘটনা ঘটলে প্রত্যেকের নজর আসবে সেখানে এই ঘটনা আসলে কারা ঘটিয়েছে। যেখানে রয়ের মতো একটি ইন্টেলিজেন্স রয়েছে যারা নিজেরা এই কাজ অন্য দেশে করে, তারা নিজের দেশে এই কাজ না করে থাকবে। খুলে বলি আপনাদের একটু বোঝাবার জন্য। ইতিমধ্যে ভারত অফিসিয়ালি পাকিস্তানের পানি বন্ধ করতে যাচ্ছে, অর্থাৎ ভারতের ওপর দিয়ে যে নদী বা সাগরের পানি পাকিস্তানে পৌঁছায় কৃষিকাজের জন্য বা ব্যবহারের জন্য, সেখানে ভারতের বাঁধ রয়েছে এবং সেই বাঁধগুলো অফিসিয়ালি ভারত বন্ধ করে দেবে, অর্থাৎ পাকিস্তানকে পানিতে মারার পরিকল্পনা। এটি আন্তর্জাতিক নদী যে আইনগুলো আছে বা আন্তর্জাতিক জলরাশির যে আইন আছে পানি বন্টনের পুরোপুরি লঙ্ঘন, এবং এই লঙ্ঘনটি দু দেশকে যুদ্ধে পৌঁছে দিতে পারে। কারণ পাকিস্তানকে যখন পানি দেওয়া বন্ধ করবে ভারত, অটোমেটিক পাকিস্তান এটার বিরুদ্ধে দাঁড়াবে। তখন পাকিস্তান এর জবাব দেবে কি দিয়ে? মিসাইল দিয়ে অথবা যুদ্ধ বিমান দিয়ে। 1, 2 নম্বর, ভারতের গণমাধ্যমগুলো এই মুহূর্তে জোরে সোরে প্রচার করছে এই ঘটনার জন্য দায়ীকে পাকিস্তান। তথ্য নেই, প্রমাণ নেই, কোনো ব্যক্তিকে শনাক্ত করা নেই, কারা আক্রমণ করেছে কোনো তথ্য নেই গণমাধ্যমে, কিন্তু সরাসরি দায়ী করা হচ্ছে পাকিস্তানকে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে বলেছেন এই ঘটনায় পাকিস্তানের কোনো হাত নেই। প্রশ্ন হলো, কোয়েটাতে পাকিস্তানের যে রেল ট্রেনকে ছিনতাই করলো
এবং পাকিস্তান তথ্য প্রমাণ সহ বলল এখানে ভারতের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে, তাহলে ভারত এর জবাবটা যুদ্ধ ছিল কিনা, মানে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জবাব কি যুদ্ধ ছিল? পাকিস্তান কিন্তু চুপ থেকেছে। তারা নিজেদের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যাত্রীদের বা তাদের সামরিক অফিসারদের সেই ট্রেনে থাকা তাদের উদ্ধার করেছে। কিন্তু ভারতের মধ্যে যে ঘটনাটি ঘটলো, কয়েকটি সিগনিফিকেন্ট ঘটনা থেকে বুঝবেন এই ঘটনার নেপথ্যে কারা। প্রথম, কাশ্মীর রেজিস্ট্যান্স এই ঘটনা দায় স্বীকার করেছে। কাশ্মীর রেজিস্ট্যান্স আসলে কারা? বলা হচ্ছে লস্করে তৈয়বার একটি ছায়া সংগঠন। আদৌ কি তাই? এক। দুই নম্বর, যখন পহেলগাঁওতে এই আক্রমণের ঘটনা ঘটে সব জায়গায় নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ ছিল, কিন্তু যে অঞ্চলটিতে এই হামলার ঘটনা ঘটে সেখানে প্রায় 2 থেকে 2,500 পর্যটক ছিল, কিন্তু একজন নিরাপত্তা বাহিনীর সদস্য সেখানে ছিল না। কেন? অর্থাৎ আক্রমণের আগ দিয়ে সেখান থেকে সকল নিরাপত্তা সদস্য চলে গেছে কেন? এই উত্তরটি যখন আপনি খুঁজবেন বুঝবেন এটা নেপথ্যে কারা আছে। ভারত এগুলোর কোনো জবাব দিচ্ছে না। ভারত বলছে এটা পাকিস্তান করেছে, তথ্য প্রমাণবিহীন বলছে যে ভারতের মধ্যে 7 সিস্টার রয়েছে, যে ভারতের ভেতরে বিভিন্ন রাজ্য স্বাধীনতা চাইছে, যে ভারতের ভেতরে একের পর এক ক্ষোভ তৈরি হচ্ছে বিজেপির বিরুদ্ধে বা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। সে ভারতে অন্য দেশ এসে আক্রমণের কি প্রয়োজন আছে? খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন এর সাথে পাকিস্তান জড়িত নয়, এটি ভারতের ভেতরে যারা বিক্ষুব্ধ, যারা এই সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ, তারা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু ভারত এটার জবাব দিচ্ছে না। ভারত বলছে এটা পাকিস্তান করেছে সরাসরি। ভারত কিভাবে এই ন্যারেটিভকে তৈরি করছে দেখেন। প্রথমেই ভারতের কয়েক হাজার গণমাধ্যম আছে, কয়েক হাজার, এরা একযোগে সরকারের একটি ন্যারেটিভকে প্রচার করে। ধরেন এই ঘটনা পাকিস্তান ঘটিয়েছে, এই কারণ, এই ব্যক্তিরা, এই ব্যক্তিদের কোনো সিসিটিভি ফুটেজ নেই, কিচ্ছু নেই, কিন্তু বলে দিচ্ছে এই ব্যক্তি করেছে। তো এই ন্যারেটিভটি গণমাধ্যমকে ভারত বা ভারতের ইন্টেলিজেন্স দিয়ে দিচ্ছে। তারপর সকল টেলিভিশন, গণমাধ্যম একযোগে সেটা প্রচার করে। এরপর জনগণের একটা মাইন্ডসেট তৈরি করে যে এই ঘটনা পাকিস্তান ঘটিয়েছে, এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে। তারপর সরকার মাঠে নামে। তারা প্রথমে পানি বন্ধ করলো, এরপর 2 দেশের এমবিসি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ পাকিস্তান যে ভিসাগুলো ইস্যু করেছে সব বাতিল করে দিয়েছে ইন্ডিয়া। তারপর নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের একটা সিগন্যালের অপেক্ষায় আছে। নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প বলেছে আমরা চীনকে সাহায্য করতে চাই, তোমাকে সাহায্য করতে হবে। নরেন্দ্র মোদী বলছেন ওকে আমি আপনাকে সাহায্য করবো, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা হলো আমরা পাকিস্তানকে সাহায্য করতে চাই, সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হবে। এক কথায় নরেন্দ্র মোদীর আমেরিকার সফরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে এসছে কিভাবে যুদ্ধটা শুরু হবে। এবার নরেন্দ্র মোদী সেই দিকে হাঁটছেন। ইতিমধ্যে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো করাচি থেকে লাহোর, রাওয়ালপিন্ডি হয়ে আকাশে মহড়া দিচ্ছে। ভারত পাকিস্তানের যেখানে যেখানে সীমান্ত অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বলা হচ্ছে যুদ্ধ বিমান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিমানগুলো ইতিমধ্যে পাকিস্তানের ভারত সীমান্তের ছোটাছুটি করছে। আবার ভারতের পক্ষ থেকে খবর পাওয়া গেছে ভারত পাক বরাবর, মানে পাক সীমান্ত বরাবর প্রচুর সেনা মোতায়েন করেছে, প্রচুর। পাশাপাশি রাশিয়া থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করেছে। তার মানে ভারত একটি স্ট্রাইক বা যুদ্ধের জন্য প্রস্তুতি দিচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প চাইছেন ভারতকে দিয়ে চীনকে সহায়তা করবেন, আর নরেন্দ্র মোদী চাইছেন যেহেতু আমি আমেরিকাকে সহযোগিতা করব চীনের বিরুদ্ধে, তাহলে আমার সবচেয়ে বড় যে শত্রু পাকিস্তান তাকে আমি এই সুযোগে সাইজ করে নিই। নরেন্দ্র মোদীকে তিনি এই শর্তটা জুড়ে দিয়েছেন, তাহলে পাকিস্তানকেও এটার মধ্যে রাখতে হবে। এবার 2 ব্যক্তি ট্রাম্প এবং মোদী চীন এবং পাকিস্তানকে নিয়ে খেলতে নেমেছেন। দুটো কারণ। পাকিস্তান সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প বলেছেন যারা চীনের পাশে থাকবে তাদের উপর আমি ট্যারিফ যোগ করবো এবং তাদেরকে আমি নিষেধাজ্ঞায় ফেলবো, স্যাংশনে ফেলবো। তো চীন আবার পাল্টা বলেছে যারা আমেরিকার মদতে থাকবে বা যারা আমেরিকার পাশে দাঁড়াবে তাদেরকেও আমি এভাবে সকল সম্পর্ক ছিন্ন করব। তো যেহেতু চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, এবার ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার মাধ্যমে পাকিস্তানকে চাপে ফেলবেন যাতে পাকিস্তান চীনের ব্লক থেকে বেরিয়ে আসে। অর্থাৎ ভারতের সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতি তৈরির কারণে পাকিস্তান যথেষ্ট চাপে থাকবে। তো পাকিস্তান এখন ডোনাল্ড ট্রাম্পকে বোঝাবে এই ঘটনা আমি ঘটাইনি। ডোনাল্ড ট্রাম্প বলবে আমি জানি তুমি ঘটনা নাই, কিন্তু বিশ্ব জানে তুমি ঘটেছো, সেভাবেই প্লট তৈরি হয়েছে। অর্থাৎ তুমি আমার কথা শোনো। কি কথা? তুমি চীনের পাশ থেকে সরে আসো। তো বিষয়টা এখন সেখানে দাঁড়াচ্ছে। তারপরের বিষয়টা কি? তারপরের বিষয়টা হলো 2 দেশের মধ্যে সীমান্তে যে উত্তেজনা, এটা যে কোনো একটি পক্ষ আগে আঘাত করে বসেই যুদ্ধটা শুরু করে দিতে পারে। কিন্তু আন্তর্জাতিক ফোরামে সমর্থন কে পাবে? ভারত না পাকিস্তান? ইতিমধ্যে দেখেন ভারত একটি বৃহৎ দেশ, তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বড় বড় দেশগুলোর। পাকিস্তানের তুলনায় ভারত অনেক বড়, এবং পাকিস্তানের তুলনায় ভারত যে কোনো দেশের জন্য স্বার্থের ক্ষেত্রে অনেক বড়। সেটা সৌদি আরব বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, রাশিয়া বলেন, মানে পৃথিবীর বৃহৎ দেশগুলো বা শক্তিশালী দেশগুলোর কথা বলছি। তো সেই দেশগুলো ভারতের দৃষ্টিতেই পাকিস্তানকে বিশ্লেষণ করবে। আন্তর্জাতিক ফোরামে পাকিস্তান খুব সুবিধাজনক অবস্থানে যেতে পারে না। 5ই আগস্ট ঘিরে যে ঘটনাগুলো ঘটেছিল এগুলো শুনতে সবারই মন চাচ্ছে। যেমন গেল 2 থেকে 3 দিন আগে দ্য ব্লুটুথ বয় মাংস কমাও মাসুদ ওরফে হান্নান মাসুদ, সে যখন বলছিল যে 1 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হয়েছে, একটা ভাইব আমরা দেখলাম। এবার গতকালকে পলক ভাই, দ্য ব্লুটুথ ইন্টারনেট বয় পলক ভাই, দেখেন মানুষটা কিন্তু খারাপ না, কিন্তু সরকারের এমন একটা দায়িত্বে তিনি পালন করছিলেন ওই মুহূর্তে মিছা কথা কওয়া ছাড়া আদৌ কি গতি ছিল না। এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারের মধ্যে সীমাবদ্ধ, বাট আমরা আশা করছি ভিন্নতা।
যাই হোক, 5ই আগস্ট জুনায়েদ আহমেদ পলক কোথায় ছিলেন, কিভাবে তিনি গ্রেপ্তার হলেন, কিভাবে তার মানে ইতিহাস আদপান্ত সেই 5ই আগস্টের দিন যখন আমরা দেখছিলাম সংসদ ভবনের বাহিরে, হয়তো আপনিও সেলফি তুলছিলেন, নাচানাচি করতেছিলেন, ডিজে পার্টি দিচ্ছিলেন, আর কই গেলি রে স্বৈরাচার, এরকম শব্দরব্দ দিচ্ছিলেন। মজার বিষয় হচ্ছে স্বৈরাচার ওই দিন অনেকেই এই সংসদ ভবনের মধ্যে লুকায়িত ছিলেন। কথা বলছি 5ই আগস্ট আমাদের ইতিহাসে যে ভিন্ন ঘটনা ঘটল, ওই দিন সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত মৃত্যুকে খুব কাছ থেকে গর্জন করতে শুনেছে, উচ্ছ্বাস করতে শুনেছে বাংকারের মধ্যে আবদ্ধ থাকা আমাদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং কি জুনায়েদ আহমেদ পলক সহ 12 জন। দর্শক, এই যে সংসদ ভবনটা, এটা আমি আপনি বাহির থেকে যা দেখি, ভেতরে এটা ওয়ান কাইন্ড অফ একটা দুর্গ। আর এটার যে রহস্যগুলো আছে, এটার সাথে কানেক্টেড, নিরাপত্তায় রক্ষিত কানেক্টেড ব্যক্তিবর্গরা ছাড়া একজন সংসদ সদস্য এটার ভেতরের রহস্যগুলো আমার মনে হয় না খুব বেশি জানে। গতকালকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেই আদালত চলছিল, সেখানে তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আর ওনার বক্তব্য যে ওই ঘটনার দিন সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত সংসদের বিশেষ একটা বাংকার কক্ষে তাদেরকে সেখানে দায়িত্বরত একজন অফিসার, মানে এই সংসদের নিরাপত্তা বা আরো বিভিন্ন জিনিস যারা দেখভাল করেন, যখন বাইরের জনগণ চলে আসছে, সকালবেলা থেকে তো ঢাকামুখী একটা লং মার্চ শুরু হয়ে গেল, অনেকে বিভিন্ন জায়গায় আটক হয়ে গিয়েছিলেন। তো যখন দুপুরের পর থেকে মানে শেখ হাসিনা পালিয়ে গেছে এই খবরটা যখন মার্কেটে আসলো, উত্তাল জনতার স্রোত যখন সংসদ ভবনের দিকে যাচ্ছিল, জুনায়েদ আহমেদ পলকরা তা সংসদের ভেতর থেকে অবলোকন করছিলেন, মানে দেখতেছিলেন যে ভাই এবার কি হবে। ওই যে কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে, ওই দিন যদি ঠিকই পলক ভাই সহ বাকিদেরকে পাইতো, আমার মনে হয় না যে কেউ জিন্দা ওই উত্তাল স্রোতের মধ্য থেকে ফিরে আসতো। পরবর্তী সময়ে তাদেরকে নিরাপত্তার কথা চিন্তা করে সংসদের ভিতরে, মানে সংসদের বিশাল ভবনটার মধ্যে কয়েকটা স্টেপ আছে, স্তর আছে। আমরা যেখানে সংসদের অধিবেশন দিকে, এটা হচ্ছে একটা বিশেষ কক্ষ, এর বাহিরেও সেখানে বেশ কিছু কক্ষ আছে। তো কিছু কক্ষ আছে এমনি দেখা যায়, আর কিছু আছে এগুলার ভিতরে আবার আরেক কক্ষ আছে। যে কোনো সময় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং কি সংসদ সদস্যদের নিরাপত্তার বিষয়টাকে মাথায় রেখে এটাকে ওইভাবে ডিজাইন করা হয়েছে। আর আমার মনে হয় গত 53 বছরে যে ডিজাইনটা করা হয়েছিল, বাংকার আরো ব্লা ব্লা আরো ভিতরে কি আছে আমরা জানি না, এটাই প্রথম কাজে লাগছে জুনায়েদ আহমেদ পলক, শিরিন সুলতানা সহ আরো অনেকের জন্য। তো একটা পর্যায়ে তারা যখন জনগণ সংসদের ভিতরে ঢুকে গেল, তারা তাদের আওয়াজ শুনতে পাচ্ছিলেন, বাট উত্তাল জনতা কেউ সংসদের ভিতরে ঢুকা স্পিকারের মাইক টানাটানি করতেছিলেন, কেউ আবার চেয়ারের মধ্যে বসতেছিলেন এমপি মন্ত্রী হওয়ার ভঙ্গিতে, এখান থেকে ওইটা নিয়ে যাচ্ছিলেন, এখান থেকে ভাঙচুর হচ্ছিল, অনেক কিছু হয়েছে। কিন্তু ওই দিন কিন্তু অলৌকিকভাবে তারা বাইচা গেছেন। কেন? এই যে বাংকার আছে, কোথায় আছে, কত তালায় আছে, এটা আসলে বাহির থেকে বোঝার উপায় নাই, বা যখন আমরা নিউজ পেপার দেখছি সেটাই কিন্তু বলা হয় নাই। তো পলক ভাইয়ের বক্তব্য হচ্ছে যে তিনি সহ 12 জন সংসদ ভবনের ভেতরে বাংকারে লুকিয়েছিলেন। পরে যখন পরিস্থিতি গভীর রাতে কিছুটা শান্ত হয়, তখন আমাদের সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। তার কয়েকদিন পরেই সম্ভবত আমরা দেখলাম যে 15ই আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা সামনে আসছে, আর অলরেডি এই মামলাগুলো নিয়ে চলমান। তো পলকের বিভিন্ন বক্তব্য গণমাধ্যমে আসছে, তিনি বিভিন্ন জায়গায় দাবিও করেছেন যে শেখ হাসিনার নির্দেশে তিনি অনেক কিছু করেছেন, আবার কেউ কেউ বলছেন যে তিনি কান্নাকাটিও করছিলেন, অন্যদের কথা শুনতেন না। তো এই কথাগুলো আসলে আমরা মিডিয়ার বরাতে শুনি, কারণ আদৌ জুনায়েদ আহমেদ পলক কি বলছেন, কখনো আবার পরিস্থিতি ভিন্ন হলে তখন আমরা হয়তো বা ভিন্ন কথাও শুনতে পারি। যাই হোক, মোট কথা হচ্ছে আপনার হায়াত যতক্ষণ আছে, আপনার চাইলেও কেউ কিছু করতে পারবে না। আবার যখন হায়াত শেষ হয়ে যাবে, আপনি দুনিয়াটা চাইলেও আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।